আসসালামু আলাইকুম। বাবর আজমের ব্যাপারে বাংলাদেশের হোমওয়ার্কটা বেশ ভালো, বেশ কমন ফাঁদে ফেলে বাবর আজমকে আউট করা হচ্ছে বারবার। এই ইনিংসে আমরা যদি বাবর আজমের উইকেটটা দেখি তাহলে জোনটা কি দেখব? অফ স্ট্যাম্পের বাইরে খানিকটা ব্যাক অফ লেন্থের বল, পেইসে পুরোপুরি বিট হয়েছেন বাবর আজম, হ্যান্ডটাকে থ্রো করেছেন এবং এই যে পার্টিকুলার করিডোরটা বা এই জোনটা কিন্তু নাহিদ রানা বাবর আজমের জন্য নতুন ব্যবহার করেন নাই। আপনি যদি প্রথম টেস্টের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন যে ওভারটায় বাবর আজম আউট হয়েছিলেন, সেই ওভারটার আউট হওয়ার আগের বলগুলো একটু খেয়াল করে দেখেন। ওই অফ স্ট্যাম্পের বাইরের ওই জোনটায় শর্ট অফ লেন্থের বল করেছেন, হঠাৎ করে একটা বল করলেন ওই অফ স্ট্যাম্পের বাইরেই, কিন্তু একটু ফুল লেন্থের বল, বাবর আজম ইনসাইড এজে আউট হয়ে গেলেন। এই টেস্টের প্রথম ইনিংসে নাহিদ রানা ঠিক কমন প্যাটার্নটাই বাবর আজমের জন্য ব্যবহার করছিলেন। খেয়াল করে দেখেন, অফ স্ট্যাম্পের বাইরে বারবার শর্ট অফ লেন্থের বল করছিলেন। বাবর আজম প্রথম ইনিংসে একটু সচেতন ছিলেন, একটু বেশি সচেতন ছিলেন, তিনি টাচ করছিলেন না। একটা বল একটু লো হয়ে গিয়েছিল, লাস্ট বলটা যেটা নাহিদ রানা করেছিলেন বাবর আজমকে, সেই বলটা খানিকটা লো হয়ে গিয়েছিল, বাট করিডোরটা কিন্তু একদম সেম প্যাটার্নেই, সেম করিডোরেই বল করছিলেন, আউটসাইড অফ স্ট্যাম্প ওই পার্টিকুলার জোনটা। অপেক্ষা করছিলেন বাবর আজম কোন সময়টা হ্যান্ড থ্রো করেন, হাতটাকে কোন সময় থ্রো করেন। খেয়াল করে দেখেন এই ইনিংসে এক্স্যাক্টলি ওই পাতা ফাঁদে বাবর আজম পা দিয়েছেন, হাতটাকে থ্রো করেছেন, সেই জায়গাটা উইকেটটা তাকে দিয়ে আসতে হয়েছে। অর্থাৎ একটা কমন সিনারিও, নাহিদ রানা কিন্তু এই কমন ফাঁদটাই বাবর আজমের জন্য সে প্রথম টেস্ট থেকেই পেতে এসেছেন। এখন বাবর আজমের এই প্রবলেমটার পেছনে কারণটা কি, কিংবা বাংলাদেশ কেন এই জায়গাটায় টার্গেট করেছে, তার পেছনে কারণটা হচ্ছে বাবর আজমের ক্যারিয়ারের দুইটা ফেজ যদি আমরা চিন্তা করি, যে একটা 2022 সালের আগে, একটা 2022 সালের পরে। বাবর আজম নর্মালি এমন একজন ব্যাটার যিনি শট খেলেন খুব লেটে, অর্থাৎ বলটাকে বডি বরাবর অ্যালাউ করেন এবং জাস্ট আন্ডার হিজ আইজ খুব ক্লোজ বরাবর, বডির খুব ক্লোজ বরাবর থাকলে তিনি হাতটাকেও বডির খুব কাছাকাছি অবস্থানে রেখে তিনি কাভার ড্রাইভগুলো করেন, বা তার কাভার ড্রাইভ যেগুলো আমরা খুব সুপরিচিত, আমাদের কাছে খুব মন্ত্রমুগ্ধের মতো আমরা দেখি তার সেই কাভার ড্রাইভগুলো, তিনি সেইভাবে বডির খুব ক্লোজ থেকে তিনি শটগুলো খেলেন। কিন্তু 2022-এর পরবর্তী সময় থেকে বাবর আজমের অনসাইডে শট খেলার প্রবণতা বেড়েছে এবং অফ স্ট্যাম্পের বাইরের বলে হ্যান্ড থ্রো করার প্রবণতা বেড়েছে। আপনি যদি একটু খেয়াল করে দেখেন প্রথম ইনিংসে যেভাবে আউট হয়েছেন এবং তার সঙ্গে বাবর আজমের নর্মাল যে কাভার ড্রাইভের একটা গঠনগত পার্থক্যের জায়গা যদি একটু খেয়াল করে দেখেন, তাহলে খুব ভালো মতো খেয়াল করে দেখবেন যে বাবর আজম নর্মালি তার প্রাইম টাইমে থাকা অবস্থা যে ধরনের কাভার ড্রাইভ করতেন, তিনি বলের জন্য ওয়েট করতেন টু কাম ক্লোজার টু হিজ বডি, এবং যে বলগুলো মূলত আসলে তার হাতটাকে একটা নির্দিষ্ট অবস্থানে রেখে তিনি কাভার ড্রাইভ করতে পারবেন, সেই বলগুলোতে তিনি ম্যাক্সিমাম ক্ষেত্রে কাভার ড্রাইভ করতেন। কিন্তু প্রথম টেস্টে বাবর আজম কিন্তু হ্যান্ড থ্রো করে দিয়েছিলেন, নাহিদ রানার একটু সামনের লেন্থের বল অফ স্ট্যাম্পের বাইরে হ্যান্ড থ্রো করে দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে আপনি যদি তার ন্যাচারাল কাভার ড্রাইভের সঙ্গে এই পার্টিকুলার টেস্টের দ্বিতীয় ইনিংসের আউটটাকে একটু পর্যালোচনা করে দেখেন, এখানেও খেয়াল করে দেখবেন যে বাবর আজম হ্যান্ড থ্রো করছেন। আমরা যদি তিনটা কেসকেই একটু সামনে আনি আপনাদের, প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাবর আজমের আউট, এই টেস্টের দ্বিতীয় ইনিংসে বাবর আজমের আউট, এবং বাবর আজম যখন তার ক্যারিয়ারের পিকে থাকা অবস্থায় কাভার ড্রাইভ করতেন তখনকার সময়কার কম্প্যারিজনটা, জাস্ট শটটা খেলার সময় লক্ষ্য করে দেখেন যে কিভাবে বর্তমান সময়ে বাবর আজম হ্যান্ড থ্রো করছেন অফ স্ট্যাম্পের বাইরের বলে, যেটা আগে তিনি ভেরি মাচ ক্লোজ টু হিজ বডি নিয়ে তারপর শট খেলতেন। এবং লাস্টের ফলো থ্রুটা খেয়াল করে দেখেন, একদম লাস্ট স্টান্সটা, একদম লাস্ট ফলো থ্রুটা বাবর আজম যে সময়টায় তার কাভার ড্রাইভ আমরা মন্ত্রমুগ্ধের মতো, মানে খুব পিকে থাকা অবস্থায়, খুব ব্যালেন্সে থাকা অবস্থায় কাভার ড্রাইভ করতেন, কাভার ড্রাইভটা করার পর তার এলবো আপ এবং সেই সঙ্গে তিনি ডান সাইড দিয়ে সেই বলটাকে দেখছেন। আপনি এখন খেয়াল করে দেখেন, দিস ইজ দ্য ডিফারেন্স। আমার কাছে মনে হয় যেটা বাংলাদেশ খুব ভালো মতো হোমওয়ার্ক করে বের করেছে বাবর আজমের এগেনস্টে, এবং তারা সেটাকে খুব ভালো মতো করছে। স্পিনারদের ক্ষেত্রে একটা মজার ইনফরমেশন আপনাদেরকে দিই, এটা হচ্ছে আমরা এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম 2023 বিশ্বকাপের সময় অ্যাডাম জ্যাম্প অস্ট্রেলিয়ান লেগ স্পিনার এবং সেই সঙ্গে অ্যাকারম্যান নেদারল্যান্ডসের অফ স্পিনার, তারা একটা কমন জোনে বল পিচ করে এবং সেই কমন জোনে বাবর আজমের হিটিং পয়েন্টে রেখে তাকে অনসাইডে শট খেলতে বাধ্য করেছিলেন, মিড উইকেটে ধরা পড়েছিলেন। এখন ওই যে ওই কমন জোনটা স্পিনারদের ক্ষেত্রে, অর্থাৎ কানেক্টিং পয়েন্টটা হচ্ছে একদম লেগ স্ট্যাম্প থেকে ফোর্থ স্ট্যাম্পের মধ্যে, লেগ স্ট্যাম্পটাকে যদি আমি ফার্স্ট স্ট্যাম্প ধরি, লেগ স্ট্যাম্প থেকে ফোর্থ স্ট্যাম্পের মধ্যে একটা কমন প্যাটার্ন বা একটা কমন জোন, ওই জোনটার মধ্যে বাবর আজমকে যদি বল রাখা যায় অ্যাজ এ স্পিনার, সেক্ষেত্রে বাবর আজমের একটা স্ট্রাগলিংয়ের জায়গা থাকে। সাকিব আল হাসান প্রথম ইনিংসে এই টেস্টের বাবর আজমকে এইভাবেই বিট করেছেন। খেয়াল করে দেখবেন
তিনটা আউটকে যদি আমরা একটু পাশাপাশি রাখি তাহলে দেখেন একদম সিমিলার হিটিং পয়েন্টেই কিন্তু সাকিব আল হাসানও বল রেখেছিলেন, যেটা অ্যাডাম জ্যাম্পা এবং অ্যাকারম্যান বাবর আজমকে ওই জায়গা থেকে বিট করেছিলেন। এবং শুধুমাত্র যে বলটা আউট করেছেন সেটা না, এর আগে প্রত্যেকটা বলই সাকিব আল হাসান বাবর আজমকে ওই করিডোরটাতেই খেলাচ্ছিলেন, ওই করিডোরটাতেই হিটিং পয়েন্ট করাচ্ছিলেন, যাতে বাবর আজম একটা ডিসকমফোর্ট জোনে থাকেন, এবং ওই ডিসকমফোর্ট জোনটা বাংলাদেশ খুব ভালো মতো পিক করতে পেরেছে। সো এই যে জায়গাটা ডেফিনেটলি বাংলাদেশ টিমের অ্যানালিস্টকে একটা ক্রেডিট দিতে হবে, বাংলাদেশ টিমের বোলিং ইউনিটকে ক্রেডিট দিতে হবে, এই হোমওয়ার্কগুলো তারা খুব সুন্দর করে ঠিকঠাক মতো করতে পেরেছে। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।